দিন হতে চলল দেশে করোনা সংক্রমণের। প্রায় ৩.৫ লাখ ছাড়িয়ে দিনকে দিন বাড়ছে আক্রান্তের সংখ্যা, থেমে নেই মৃত্যুর মিছিল। ভাইরাস থেকে দূরে থাকার সুযোগ কম, জীবিকা আর লোকসান পোষাতে ছুটছে মানুষ। ঠিক যখন দরকার স্বাস্থ্যবিধি মানা, তখনই পথে ঘাটে কর্মস্থলে এই নিয়ে উদাসীনতা। ঘরে বাইরে এই ভাইরাস নিয়ে এখনো নানান জিজ্ঞাসা রয়েছে মানুষের মাঝে। তাই দর্শক, আমরা আছি আপনাদের পাশে করোনা সেল নিয়ে। আপনার প্রশ্নের সরাসরি উত্তর দেবেন একজন বিশেষজ্ঞ ডাক্তার। তাই পরামর্শ পেতে আমাদের ফোন করুন 982405 এই নাম্বারে। সাথে আছি আমি টুম্পা হাসান। আজ আমাদের সাথে আছেন এভার কেয়ার হাসপাতালের জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার আরিফ মাহমুদ। ডাক্তার আরিফ মাহমুদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। বাংলাদেশে করোনা ভাইরাস সংক্রমণের প্রায় 7 মাসের উপর হয়ে গেল। অনেকেই যেমনটা আশঙ্কা করছিলেন শুরুর দিকে যে এই দেশে হয়তো করোনা ভাইরাস সংক্রমণ মারাত্মক প্রভাব ফেলতে পারে, কিন্তু আমরা দেখেছি তেমনটি হয়নি। আমেরিকা ইউরোপের তুলনায় কিন্তু আমাদের মৃত্যুর হারও কম। কিন্তু যেটি দেখছি আমরা, যে সুস্থ হয়ে যারা বাড়ি ফিরছেন হাসপাতাল থেকে চিকিৎসা নেওয়ার পর, তাদের শরীর এবং মনের উপর নেতিবাচক একটা প্রভাব বা প্রতিক্রিয়া তৈরি হওয়ার অভিযোগ আমরা পাচ্ছি। একটু জানতে চাইবো যে এরকম অভিযোগ আসছে কেন? ধন্যবাদ আপনাকে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা যেটা হচ্ছে যে কোভিডে আক্রান্ত হয়ে যাওয়ার পরে সব রোগীকে কিন্তু হসপিটালে ভর্তি হতে হয় না। আপনি জানেন যে 80% রোগী বাসায় থেকে ভালো হয়ে যেতে পারে, 20% রোগীকে হসপিটালে ভর্তি হতে হয় এবং তার থেকে 5% রোগী আইসিইউতে ট্রিটমেন্ট নেয়। দেখা গেছে গবেষণায় যে 5% রোগী আইসিইউতে যায় এবং সেই সব রোগীরা যারা ভালো হয়ে বাসায় যাচ্ছে তাদের থেকে 1 থেকে 3% রোগীর কিছুটা সিম্পটম থেকে যায়। এটাকে বলা হয় পোস্ট কোভিড সিনড্রোম। এবং যেকোনো ভাইরাসে যখন আমরা আক্রান্ত হই, ফ্লু অথবা ইনফ্লুয়েঞ্জা অথবা টাইফয়েড, আপনি দেখে থাকবেন ভাইরাস থেকে ভালো হয়ে গেলেও কিছু সমস্যা থেকে যায়। সুতরাং এটা কোভিড এর জন্য যে নতুন তা না, এটা আমাদের আগেও এক্সপেরিয়েন্স ছিল। এটাকে পোস্ট ভাইরাল সিনড্রোমও বলা হয়। এখানে যেটা হয়, রোগীরা যে এক্সপেরিয়েন্স এর কথা আমাদেরকে বলে, তাদের অনেক সময় দুর্বল লাগে, ফ্যাটিক লাগে, কাজে মন বসে না, ঘুমটা ঠিক মতো হয় না, কোনো সময় গা ব্যথা হয়। তা এইগুলি যা সাধারণত দেখা যায় ৬ সপ্তাহ থেকে 12 সপ্তাহের মধ্যে ভালো হয়ে যায়। তো এইখানে যেটা দরকার যে একজন শুধু ডাক্তার না, একজন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ, যেটা কাউন্সিলর বলে, একজন নিউট্রিশন এবং একজন ডাক্তারের পরামর্শে যদি উনি থাকেন, তাহলে কিন্তু রোগীরা সুস্থ হয়ে যেতে পারবে। এখানে যেটা করা দরকার আমার মতে, যেটা আমরা বলে থাকি ডাক্তাররা, যে তার লাইফস্টাইলটাকে একটা নিয়মে নিয়ে আসতে হবে। আপনি জানেন যে করোনায় যখন আক্রান্ত হয় রোগীরা, তখন তাদেরকে আইসোলেশনে থাকতে হয়। তো যখন এই আইসোলেশনে থাকে তখন আমাদের জীবনযাত্রার মধ্যে অনেক পরিবর্তন হয়। আমরা দেখা গেল দিনে ঘুমাই, রাত্রে জেগে থাকি, তারপর খাওয়া-দাওয়ায় অনিয়ম হয়। এই জিনিসগুলো থেকে বের হয়ে আসার জন্য আমরা যেটা রোগীদের বলে থাকি, আপনি জীবনযাত্রাকে আপনি সমন্বয় করবেন। রাত্রে 8 ঘন্টা ঘুমটা এনশিওর করতে হবে। আর দিনের বেলা যে আমাদের কাজকর্ম থাকে সেগুলি একটু রুটিন কাজকর্ম করতে হবে। সাথে, সাথে আমরা কিছু ব্যায়াম বলি, কিছু ফিজিক্যাল এক্সারসাইজ বলি, অনেকে ইয়োগা করেন এবং আমরা একটু রিহ্যাবিলিটেশন এর কথা বলে থাকি, চেস্ট ফিজিওথেরাপি অথবা ব্যায়াম। কারণ আপনি জেনে থাকবেন এই করোনাটা কিন্তু আমাদের রেসপিরেটরি ট্র্যাকে ইনফেকশন ছড়ায়। তার কারণে লাংটা দুর্বল থাকে। তাই 1% রোগীর ক্ষেত্রে দেখা গেছে লাংটা তাদের অনেক সময় এফেক্টেড বেশি থাকে এবং তাদেরকে একটা কেয়ারের আন্ডারে আনা উচিত, যেটাকে বলি আমরা পোস্ট কোভিড ক্লিনিক। আপনি জেনে থাকবেন অলরেডি বিএসএসএমইউ ঢাকা মেডিকেল কলেজে এই পোস্ট কোভিড ক্লিনিক চালু হয়েছে এবং আমাদের হসপিটাল সহ আরো কয়েকটা বেসরকারি হসপিটালে পোস্ট কোভিড ক্লিনিক এবং প্যাকেজ চালু হয়েছে। সুতরাং যাদের সমস্যা একটু বেশি হবে তাদেরকে আমি উপদেশ দেব, আপনি এই পোস্ট কোভিড ক্লিনিকের আওতায় আসবেন এবং ডাক্তার আপনাদের চিকিৎসা দিবেন। আর যেটা দরকার, আপনি এই সময় নিউট্রিশনের দিকে খুব খেয়াল দিতে হবে। আপনি নিউট্রিশনটা হবে এই সময় পানি এবং পানি জাতীয় খাবারটা বেশি খাবেন। তারপর যেসব খাবার খেলে ইমিউনিটি বাড়ে, তারপর ভিটামিন ডি, সি, শাকসবজি, সব ন্যাচারাল জিনিস খাওয়ার চেষ্টা করবেন। আরেকটা হচ্ছে মানসিক অবসাদটা যাতে না হয়, আপনার দরকার পড়লে মানসিক রোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন। এইভাবে যদি আমরা নিয়ম মেনে চলি, তাহলে এটা কোনো মেজর সমস্যা না, এটা থেকে ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা একেবারে নিশ্চিত আমি বলতে পারি। ধন্যবাদ আপনাকে। জি, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছেন, তার কাছ থেকে আমরা একটু প্রশ্নটি নিয়ে আসতে চাই। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন, নাম বলে প্রশ্নটি বলুন। আসসালামু আলাইকুম, আমি মিসেস আয়শা সাভার নবীনগর থেকে বলছি। জি বলুন। আমার বয়স 30 বছর। স্যার, আমি একজন থাইরয়েড পেশেন্ট। তো আমার বর্তমান টিএসএস লেভেল হচ্ছে 5.30। এটা হাইপোথাইরয়েড রোগী আমি। তো স্যার, আমি ওষুধ খাচ্ছি, একজন প্রফেসরের এসে আসছি, কিন্তু স্যার বর্তমানে আমার প্রবলেম হচ্ছে, আমি প্রায় 4 মাস আগে ওনাকে দেখাইছিলাম। তো তারপর অ্যাকচুয়ালি ওনার সাথে কন্ট্যাক্ট হয় নাই। তো 2 মাস আগে আবার মোবাইলে কন্ট্যাক্ট করে আমি টিএসএস পরীক্ষাটা করাইছি। করার পরে এখন স্যার বর্তমানে আমি ইনডেভার 10 খাচ্ছি, কার্বিজল খাচ্ছি, সকালে 1টা, রাত্রে 2টা করে।
এভাবে চলছে। বাট তার এখন বর্তমানে অতিরিক্ত ঘাম হয়, ঘামার ফলে আমার বুক সবসময় ভেজা থাকার ফলে দেখা যায় যে যখন ভেজা বেশি থাকে তখন কাশি শুরু হয়। আবার যখন একটু ঠান্ডায় থাকি, ফ্যানের নিচে থাকি, তখন আর এই প্রবলেমটা দেখা দেয় না। এবং স্যার আর একটু ঝুঁকে কাজ করলে প্রচন্ড কোমর ব্যথা এবং ঘাড়ে আর কি ব্যথা হয়, শরীর ব্যথা করে। এই তো স্যার এই সমস্যা আমার। আপনার এই থাইরয়েডের সমস্যা কবে থেকে দেখা যাচ্ছে? জি, আমি থাইরয়েডের জন্য অলরেডি 1.5 বছর যাবত চিকিৎসা নিচ্ছি। ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমরা ফিরছি ডাক্তার আরিফ আপনার কাছে। জি, ওনার ওজনটা কত উনি বলেননি। যেটা হচ্ছে যে উনি একটা হাইপোথাইরয়েডিজমের পেশেন্ট এবং 1.5 বছর ধরে উনি ভুগছেন এবং ডাক্তারের পরামর্শে আছেন এবং ওষুধ খাচ্ছেন। কিন্তু 2 মাস আগে উনি টেস্ট করিয়েছেন, এর মধ্যে কোনো ফলো আপে নাই, 2টা ওষুধ খাচ্ছেন। উনাকে আমি যেটা বলবো যে এখন তো কোভিড সিচুয়েশন অনেক ইমপ্রুভ করেছে। যদি উনার হসপিটালে যেতে ভয় লাগে বা আশঙ্কা থাকে যে আমার ইনফেকশন হতে পারে, সেই ক্ষেত্রে উনি যেটা করবেন, উনি থাইরয়েডের টেস্টগুলি করাবেন, T3, T4, THS এবং করিয়ে এবং ডাক্তারের সাথে টেলিমেডিসিনে পরামর্শ নিবেন। আপনি জেনে থাকবেন যে সরকারি এবং বেসরকারি সব ধরনের হসপিটালে কিন্তু এখন টেলিমেডিসিন সার্ভিস দিচ্ছে। উনাকে যেটা করতে হবে, উনার রিপোর্টগুলি করিয়ে যেকোনো একজন হরমোন বিশেষজ্ঞ আমরা বলি বা এন্ডোক্রাইন বিশেষজ্ঞ, উনার পরামর্শ নিলে এবং ওষুধ একটু অ্যাডজাস্ট করতে হবে আমার কাছে মনে হচ্ছে, কারণ উনি অনেকদিন ধরে ওষুধ খাচ্ছে। ওষুধ যদি অ্যাডজাস্ট করে দেয় ডাক্তার এবং পরামর্শ উনি শুনে, তাহলে উনি আশা করি ভালো থাকবেন। কিন্তু উনাকে সবসময় একটা 3 মাস পর ডাক্তারের তত্ত্বাবধানে থাকতে হবে। ধন্যবাদ। জি, ধন্যবাদ আপনাকেও। একটু এই পর্যায়ে জানতে চাই আপনার কাছে যে আইইডিসিআর এর যে গবেষণা সেটি বলছে যে ঢাকায় আক্রান্তদের 80%-এরই কোনো ধরনের উপসর্গ নেই। সেক্ষেত্রে যাদের কোনো উপসর্গ নেই তারা কি রিস্কে আছেন না, এবং তারা আসলে কি ধরনের স্বাস্থ্য সমস্যায় পড়তে পারেন? জি, খুব ধন্যবাদ। শুধু আইডিসিআর এর গবেষণাই বলে না, এটা যে বিভিন্ন দেশে যে গবেষণা হচ্ছে, কোভিড-19 আপনি জানেন যে বিশ্বে ১ম দেখা দেয় উহানে ডিসেম্বর মাসে এবং আমাদের দেশে মার্চের ৮ তারিখে ১ম দেখা দেয় এবং আজকে হচ্ছে অক্টোবরের ৮ তারিখ। জাস্ট ৭ মাস আমরা পার করছি করোনার সাথে এবং করোনা মহামারীতে কিন্তু পুরো বিশ্বই কিন্তু বিপর্যস্ত। সুতরাং এই যে অ্যাসিম্পটোটিক বা উপসর্গবিহীন রোগী হচ্ছে প্রায় 80%, এটা বহু দেশের গবেষণায় প্রকাশিত হয়েছে। তাই এখন যেটা হচ্ছে যে অনেক রোগীই বলে যে আমার তো কোনো সাইন সিম্পটম নেই, আমি কেন করোনা পজিটিভ হলো? এটা বুঝতে চায় না। তাই আমাদের যেটা উপদেশ থাকবে, উপসর্গ থাকুক আর না থাকুক আমাদের স্বাস্থ্যবিধিগুলি মেনে চলতে হবে। আপনি দেখে থাকবেন জনগণের মধ্যে বা আমরা একটু স্বাস্থ্যবিধিগুলি মানার ক্ষেত্রে একটু উদাসীনতা দেখাচ্ছি, একটু শিথিলতা দেখাচ্ছি। যার কারণে আপনি ঢাকা শহরে যদি দেখেন, তাতে দেখা যাচ্ছে অনেক লোকজনই মাস্ক পরতেছে না বা সামাজিক দূরত্ব মেইনটেইন করতেছে না অথবা হ্যান্ড হাইজিন করতেছে না। এগুলি কিন্তু আমাদের স্বাস্থ্য ঝুঁকিতে ফেলে দিচ্ছে এবং আপনি দেখে থাকবেন ১ম দিকে করোনা ভাইরাসটা বলা হতো এটা শুধু বড়দের হয়। কিন্তু এখন কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশের শিশুদের মধ্যেও এই করোনা ভাইরাসের দেখা দিয়েছে এবং সেই পার্সেন্টেজটাও একেবারে কম নয়। ৪ থেকে ৭% শিশুদের করোনা ভাইরাস দেখা দিচ্ছে বাংলাদেশে এবং যারা একটু বয়স্ক শিশু মানে ১৩ বছর থেকে ১৯ বছর তাদের মধ্যে তো করোনা এখন অহরহই দেখা দিচ্ছে। সুতরাং আমাদের নিজেদের জন্য, সমাজের জন্য এবং প্রথমে ফ্যামিলির জন্য আমাদেরকে স্বাস্থ্যবিধিগুলি মেনে চলতে হবে। না হলে কিন্তু করোনা ভাইরাসে আমরা আক্রান্ত হতে পারি এবং করোনা ভাইরাস আপনি যদিও জানেন আমাদের দেশে ডেথ রেটটা অনেক কম 1.44%, কিন্তু রোগীর কিন্তু মৃত্যু কিন্তু কমছে না। গতকালও ৩৫ জন রোগী মারা গিয়েছে এবং এই পর্যন্ত ৫,৪৪০ জন রোগী মারা গিয়েছে। সুতরাং একটা মৃত্যু হচ্ছে একটা ফ্যামিলির জন্য কিন্তু অনেক বিষয় অনেক 100%। সেই জন্য আমার উপদেশ থাকবে সবাইকেই আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে যতক্ষণ পর্যন্ত করোনা ভ্যাকসিন না আসতেছে এবং ভ্যাকসিন আসতে কিন্তু আগামী বছর হয়ে যাবে। ততদিন আমাদেরকে সুস্থ থাকতে হবে এবং আমাদের স্বাস্থ্যবিধিগুলি মেনে চলতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই, এটাই আমি বলতে চাচ্ছি। জি, ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম কোভিডের বিষয়ে, কোভিড-19 কিভাবে ক্ষতি করে আমাদের শরীরে, কি ধরনের দীর্ঘস্থায়ী দীর্ঘমেয়াদী সম্ভাবনা ক্ষতির হতে পারে সেই বিষয়গুলো নিয়েও কথা বলছিলাম। আপনারা এর মধ্যে জানেন যে গত বছরের ডিসেম্বরে করোনা ভাইরাস সম্পর্কে কিন্তু প্রথম জানা গেল। এর মধ্যে এই ভাইরাস এবং এর ফলে সৃষ্ট যে রোগ কোভিড-19 সেটি নিয়ে কিন্তু মহামারী সামাল দিতে হচ্ছে পুরো বিশ্বকেই। অধিকাংশ মানুষের জন্যই এই রোগটি হয়তো খুব ভয়াবহ নয়, কিন্তু অনেকে কিন্তু মারা যাচ্ছেন এই রোগে। আমরা দেখছি ভাইরাসটি কিভাবে দেহে আক্রমণ করছে, কেনই বা কিছু মানুষ সেই রোগে মারা যাচ্ছে, সেই বিষয়গুলো কিন্তু আমরা জানার চেষ্টা করছিলাম। এটি আমাদের সাথে একজন দর্শক এরই মাঝে যুক্ত হয়েছেন, তার কাছ থেকে একটু প্রশ্নটি নিয়ে আসতে চাই। দর্শক, আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন, নাম বলে প্রশ্নটি করুন। বুঝছেন? হ্যাঁ, আপনার নাম বলুন। আমার নাম মোহাম্মদ ইমরান হোসেন। জি, আপনার বয়স?
মোহাম্মদ ইমরান হোসেন, আমার বয়স 30 বছর। আপনার টিভি সেটের ভলিউমটা একটু কমিয়ে নিন। হ্যালো, জি, আপনার টিভি সেটের ভলিউমটি কমিয়ে প্রশ্নটি করুন। আমার হচ্ছে যে আমার 2 মাস যাবত জ্বর। দুঃখিত দর্শক, আপনি আবারও চেষ্টা করতে থাকুন আমাদের সাথে সংযুক্ত হওয়ার। দর্শক, আমরা আমাদের অতিথির সাথে যুক্ত হওয়ার চেষ্টা করছি। কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা আমাদের বিশেষজ্ঞ ডাক্তারের সাথে সংযুক্ত হওয়ার চেষ্টা করছি। ইনকিউবেশন বা প্রাথমিক লালনকাল সম্পর্কে একটু জানাতে চাই আপনাদের। এই ভাইরাসটি কিন্তু নিজেকে ধীরে ধীরে প্রতিষ্ঠিত করে, আপনার শরীরে গঠন করা কোষগুলোর ভেতরে প্রবেশ করে এটি কিন্তু আপনার নিয়ন্ত্রণ নেয়। সেই বিষয়গুলো আমরা এরই মধ্যে জানি এবং আমাদের সাথে এরই মধ্যে দর্শক আমাদের বিশেষজ্ঞ ডাক্তার সংযুক্ত হয়েছেন। ডক্টর আরিফ মাহমুদ, আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি করোনা সেলে। একটু এই পর্যায়ে জানতে চাইবো যে আসলে করোনার কোন লক্ষণগুলো দেখা দিলে বাসায় থাকবেন কেউ, অথবা কোন কোন লক্ষণ দেখা দিলে পরে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে, সেই বিষয়গুলো একটু জানতে চাই আপনার কাছে। ধন্যবাদ। এটা সকলেরই জানা উচিত যে করোনা ভাইরাসে যদি কেউ আক্রান্ত হয় তাকে আমরা কোভিড-19 বলি এবং এর উপসর্গকে আমরা 3 ভাগে ভাগ করে থাকি। একটা আমাদের সাথে একজন দর্শক এর মাঝে যুক্ত হয়েছেন, তার কাছ থেকে একটু প্রশ্নটি নিয়ে আসতে চাই। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন, নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, জি, আপনি নাম বলে প্রশ্নটি করুন। আমার নাম হচ্ছে মোহাম্মদ ইমরান হোসেন। জি, বলুন ইমরান। মানে আমার 2 মাস যাবত জ্বর গায়ে গায়ে জ্বরটা, কিন্তু আমি কোনো টেস্ট করছি সেটা নেগেটিভ আসছে। এখন আমার কাছে খুব খারাপ লাগে, মানে গায়ে গায়ে জ্বরটা হচ্ছে 99 উপরে উঠে, 1-2 উঠে। আচ্ছা, আপনার বয়স? আমার বয়স 30 বছর। আর কোনো স্বাস্থ্য সমস্যা, ডায়াবেটিস বা হাইপারটেনশন এগুলো কিছু আছে? না ম্যাডাম, না আপু, এগুলো কোনো সমস্যা নেই, শুধু জ্বরটাই যায় না আপু, মানে যত ওষুধ খাই। আপনি 2 মাস ধরে এই জ্বরে 99 ডিগ্রি জ্বরে আক্রান্ত, এটাই বলতে যাচ্ছেন? জি, মানে 98.6 উঠে, 6 থেকে 99, তারপরে 94 উঠে। 94। আচ্ছা, আপনি থাকুন, আমরা নিশ্চয়ই বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে জেনে নিব এই সমস্যাটির কথা। আমরা আমাদের সাথে বিশেষজ্ঞ ডাক্তারের কাছে আবারও ফিরতে চাই। একটা আরিফ মাহমুদ নিশ্চয়ই শুনতে পাচ্ছেন এখন আমাকে? জি জি, আপনি বলছিলেন ওনার জন্য যেটা পরামর্শ থাকবে যে জি, কোন উপসর্গগুলো দেখা দিলে আমরা হসপিটালাইজ করব? আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে সিমটমটাকে আমরা ভাগ করি যে মাইল্ড সিমটম, আর একটা হচ্ছে মডারেট এবং সিভিয়ার। এই 3টা সিমটমে ভাগ করি। আর তারপরে একটা ভালনারেবল এজ গ্রুপ আছে যারা 60 উপরে, যাদের ডায়াবেটিস, হাইপারটেনশন, ওবেসিটি, ক্যান্সার, কিডনি ডিজিজ আছে, এই ধরনের রোগীদেরকে আমরা ভালনারেবল পেশেন্ট বলি। যাদের যদি এই বয়সের রোগী হয় 60 এর ঊর্ধ্বে এবং তাদের এই ধরনের সমস্যা থাকে, তাদেরকে মাইল্ড কেসে হসপিটালে চলে আসতে হয়। অথবা সাধারণ রোগী যদি আর কোনো উপসর্গ না থাকে, আর কোনো কোমরবিড কন্ডিশন না থাকে, তাহলে মাইল্ড এবং অ্যাসিম্পটোমেটিক কেসগুলি বাসায় থাকতে পারে। কিন্তু যখন এটা মডারেট থেকে সিভিয়ার হবে, যখন শ্বাসকষ্ট শুরু হবে, কাশিটা পারসিস্টেন্ট হবে, তারপর খাওয়ায় অরুচি হয়, খেতে নাকে গন্ধ পায় না, এই ধরনের যখন সমস্যা দিবে এবং রেসপিরেটরি ডিস্ট্রেস হবে, তখন তারা হসপিটালে চলে আসবে। আরেকটা সাজেশন আমরা দিয়ে থাকি যে যদি কারো করোনা পজিটিভ হয়, তখন তারা বাসায় একটা পালস অক্সিমিটার নিবে এবং পালস অক্সিমিটারে তারা স্যাচুরেশন মনিটর করবে প্রতিদিন। যদি স্যাচুরেশন রেটটা যদি 94 এর নিচে চলে আসে, তখন তাদেরকে হসপিটালে চলে আসতে হবে। যদি 96 পর্যন্ত থাকে, তাহলে তারা বাসায় থাকতে পারবে এবং বাসায় থাকলে মাইল্ড কেসে 10 দিনের মধ্যে উনি সুস্থ হয়ে যাবেন। এবং তার মধ্যে যদি একদিন কোনো ওষুধ ছাড়া তার জ্বর না থাকে, গলা ব্যথা না থাকে, তাহলে আমরা ধরে নেওয়া যায় উনি সুস্থ, উনার কাছ থেকে কেউ আর ইনফেকশন পাবে না এবং উনি উনার কাজে ফিরে যেতে পারবেন। এটা হচ্ছে সিডিসির গাইডলাইন, যেটা 17 জুলাই প্রকাশিত হয়েছে। আর যারা মডারেট টু সিভিয়ার, তাদের ক্ষেত্রে বলা হয়েছে তাদের 19 থেকে 20 দিন বাসা বা হসপিটালে থাকতে হবে এবং হসপিটাল থেকে ডিসচার্জ হওয়ার পরে তারা দেখবে যে 3 দিন যদি তাদের সিমটমলেস থাকে, তখন তারা কাজে ফিরে যেতে পারবে। এখানে একটা বিষয় মনে রাখতে হবে যে সেকেন্ড টেস্টের কিন্তু এখন আর প্রয়োজন নাই। প্রথম দিকে যেটা বলেছিল যে একবার করোনা হলে তাকে তার পর 2টা আরটিপিসিআর নেগেটিভ হলে সে কাজে ফিরতে পারবে, এই গাইডলাইনটা তুলে নেওয়া হয়েছে। এখন এটা টাইম বেজ হয়ে গেছে। যদি মাইল্ড কেস হয় তাহলে আপনার কাছে একটু জানতে চাইবো, আপনি বলছিলেন যে যদি স্যাচুরেশন লেভেল 94 এর নিচে নেমে আসে হসপিটালাইজ করতে হবে, কিন্তু কেউ যদি হসপিটালাইজ করতে সক্ষম না হন এবং বাসায় যদি অক্সিজেন সিলিন্ডার রেখে সেই রোগীর ট্রিটমেন্ট করতে চান প্রাথমিকভাবে, তাহলে সেটি করতে পারবেন কিনা এবং সেই বিষয়ে কি সাবধানতা অবলম্বন করতে হবে? সেটা আমরা রিকমেন্ড করি না। আপনারা জানেন যখন করোনা ভাইরাস প্রথম আসে আমাদের দেশে মার্চের 8 তারিখের পরে, এপ্রিল মে মাসে সব জায়গায় অক্সিজেন সিলিন্ডার বিক্রি হয়ে গেছিল। অনেকে বাসায় অক্সিজেন সিলিন্ডার, অক্সিজেন
কনসেন্ট্রেটর নিয়ে এসেছিল, কিন্তু এটা কিন্তু বাসায় মনিটর করা এবং অক্সিজেন দেওয়াটা খুব ডিফিকাল্ট কাজ, এটা একটা টেকনিক্যাল কাজ, এটা ডাক্তার এবং নার্সকে করতে হবে। সুতরাং যাদের সামর্থ্য নাই, বুঝতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে আরিফ মাহমুদ, আপনার মূল্যবান সময় থেকে আজ আমাদের সময় দিয়েছেন। আর দর্শক, এই ছিল করোনা সেল আজকের আয়োজনে। আগামীকাল দেখাবে ঠিক একই সময়। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।